আমার হায়াতি লেখিকা নাহার আদ্রিতা পর্ব ৩৪। ৩ মাস পর দিন কেটে মাস হয়ে গেছে। এই সময়টা যেন আদিবের জীবনে এক নতুন ছন্দ নিয়ে এসেছে। সকাল বিকাল রাত সবই এখন প্রজেক্টের কাজে ভরে গেছে। ব্যবসার খুঁটিনাটি থেকে শুরু করে মাঠ পর্যায়ের কাজ সব কিছুর দায় যেন ওর কাঁধে এসে পড়েছে। রাকিব চৌধুরী কয়েকদিন হলো কুমিল্লায় নতুন প্রজেক্টের মিটিং নিয়ে সেখানে ব্যস্ত। তাই আদিবকে ঢাকার প্রজেক্ট সামলাতে হচ্ছে একাই। আসিফও এখন কম যায় না। একসময় শুধু মজার ছলে বিদেশের সব কাজ দেখতো, কিন্তু এখন সেও যেন সত্যি হয়ে উঠেছে আদিবের ডান হাত। অফিসে মিটিং হোক বা বাইরে সাইট ভিজিট, আসিফ সব সময় আদিবের পাশে থেকে সাহায্য করে। এদিকে হায়াত আর আরবির পড়াশোনার চাপ বেড়েছে। সামনে ফাইনাল পরীক্ষা, তাই সবটুকু ধৈর্য আর মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। আজ শুক্রবার হায়াত আর আরবি দুজন মিলে ছাদে বসে আছে। আরবির হাতে একটা বড় সাইজের জাম্বুরা, আর হায়াত ছুরি দিয়ে কাঁচামরিচ কাটছে। আরবি কপাল কুঁচকে বলল, এই জানু, এত মরিচ কাটছিস কেন? আমায় কি তুই মেরে ফেলবি নাকি ঝাল খাইয়ে? আরবির কথায় হায়াত মুচকি এসে বলল, ঢঙের কথা বলছিস কেন বেবি? তোর কাছে তো এইটুকু ঝাল কিছুই না। আরে ভাই, আমি শুকনো মরিচের ঝাল খেতে পারি, কিন্তু কাঁচা মরিচের না। হায়াত আর আরবির খুনসুটি করতে করতে সবকিছু কেটে জাম্বুরায় মাখিয়ে ফেললো। এরপর দুজন একসাথে খেতে শুরু করলো। কিছুক্ষণ পরে হায়াত আরবির দিকে তাকিয়ে বলল, আচ্ছা দোস্ত, তোর আর আসিফ ভাইয়ের মধ্যে কি সব ঠিক হয়েছে? আরবি কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, মানে? হায়াত আরবির একটু পাশে এসে বসে বলল, মানে তোরা কি এখনো দুজন দুজনকে ভালোবাসিস না? আরবি একটু লাজুক মুখ করে বলল, যা বাল, এটা কেমন প্রশ্ন? আমার কি লজ্জা করে না? এরপর দুই বান্ধবী খুনসুটি করতে করতে কখন যে বেলা 12টা পেরিয়ে দুপুর 1টা বেজে গেল টেরই পেল না। শেষে হায়াত আর আরবি দুজনেই নিচে নেমে এলো। নিচে দেখলো মিসেস অরোরা আর সোফিয়া চৌধুরী রান্না করছেন। হায়াত আর আরবিকে দেখে দুজন একসাথে হেসে বললেন, কইছিলেন দুজন এতক্ষণ, গোসল করেননি এখনো? শাশুড়ির কথায় হায়াত মুচকি হেসে বলল, আম্মু, আম্মু কি রান্না করতে আপনাকে সাহায্য করব? মিসেস অরোরা কাপড়ের আঁচল দিয়ে মুখ মুছে বললেন, না বাবু, যাও গোসল করে নাও। আজ তোমার আম্মু আর আরবির আম্মুরা আসবেন, তখন না হয় খাবার পরিবেশন করবে। এখন যাও, গোসল করে দুজন শাড়ি পরে নাও। হায়াত আর আরবি কিছু না বলে যার যার মতো করে রুমে চলে এলো। হায়াত রুমে এসে বসতেই বেলকনি থেকে দৌড়ে এসে পায়ের কাছে বসলো ক্লিও। হায়াত মিষ্টি হেসে ক্লিওকে কোলে নিয়ে আদর করে ফিসফিস করে বলল, এই আকাইমা বিড়াল, সারাদিন খাই খাই করিস। চল এক কাজ করি, তোর বাবাকে একটা কল দিই আর একটা শাড়ি সিলেক্ট করে নেই। যেই কথা সেই কাজ। আইফোনটা হাতে নিয়ে হায়াত ঠোঁট কামড়ে আদিবের আইডিতে ঢুকলো। তারপর আদিবকে কল করলো। এদিকে আদিব সবে একটা প্রজেক্টের কাজ শেষ করে কেবিনে ঢুকেছে। তখনই হোয়াটসঅ্যাপে কল এলো। আদিব জানে অফিস টাইমে হায়াত ছাড়া আর কেউ কল দেয় না। জেনে সে সময় নষ্ট না করে ফোন হাতে নিল। দেখলো হায়াত ভিডিও কল করেছে। আদিব মুচকি হেসে কল রিসিভ করলো। কি হয়েছে বৌজান, এখন কল দিলেন যে? হায়াত ইনোসেন্ট মুখ করে বলল, আর বলবেন না, আপনার বিড়ালটা আপনাকে ভীষণ মিস করছিল। বলছিল আমার বাবা কোথায় গেল, তাই আপনাকে কল দিলাম। হি হি, বিশ্বাস না হলে ওকে জিজ্ঞেস করুন। আদিব কপালে আঙুল স্লাইড দিয়ে বলল, বউ, যে কারণে কল দিয়েছো সেটা বলো। একটু পরে গুলশান যেতে হবে মিটিং অ্যাটেন্ড করতে। হায়াত ঠোঁট বাঁকিয়ে বলল, আসলে আজকে আম্মুরা আসবে তো, কোন শাড়িটা পরবো বুঝতে পারছি না, আপনি একটু বলে দিন না। আদিব মাথায় হাত দিয়ে হায়াতকে কয়েকটা শাড়ি দেখাতে বলল। প্রায় 5 মিনিট পর অবশেষে একটা অফ হোয়াইট শাড়ি হায়াতের জন্য পছন্দ করলো। হায়াত খুশি মনে কল কেটে দিয়ে গোসল করতে চলে গেল। দুপুর 2টা নাগাদ হায়াত শাড়ি ঠিকঠাক পরে নিচে চলে এলো। মিসেস অরোরা আর সুফিয়া টেবিলে খাবার সাজাচ্ছিলেন। সেই সময় সিঁড়ি দিয়ে নামতেই হায়াতকে দেখে দুজনে মুখ হা হয়ে গেল। যেন জান্নাতের হুরের মতো লাগছিল তাকে। লম্বা চুলগুলো আধখোপা করা, কানে ছোট ছোট ঝুমকা, হাতে চিকন ডায়মন্ডের চুড়ি, নাকে ছোট্ট একটা ফুল ঝলমল করছে। সব মিলিয়ে যেন অমায়িক এক রূপ। মিসেস অরোরা এগিয়ে গিয়ে হায়াতের কপালে চুমু খেলেন। তারপর একটু কাজল নিয়ে হায়াতের গালের কোণায় লাগিয়ে দিলেন, যাতে কারো নজর না লাগে। মিসেস সুফিয়াও এগিয়ে এসে হায়াতের প্রশংসা করতে লাগলেন। এমন সময় সিঁড়ি দিয়ে নিচে নামলো আরাবি। তার পরনে কালো জামদানি শাড়ি, কোমর অবধি খোলা চুল। একটু অভিমানী শুনে সবার উদ্দেশ্যে বলল, হ্যাঁ সেই তো, জানুকে সুন্দর লাগছে আর আমায় একটুও লাগছে না।
নূপুর আর মিনহাজা ফিক করে হেসে দিয়ে বলল, না ভাবি, তোমাকেও খুব সুন্দর লাগছে। মাশাল্লাহ, আমার ভাবিদের ওপর কারো নজর না লাগুক। ঠিক তখনই মেইন গেটের কলিং বেল বেজে উঠল। বাড়ির কাজের লোক রোজি দরজা খুলতেই হায়াতের মায়ের হাসি উজ্জ্বল মুখ ভেসে উঠল। হায়াত তড়িঘড়ি করে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরল। আলিয়া বেগম মুচকি হেসে কাঁধের ব্যাগ নামিয়ে রেখে মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন। দুজনেই আবেগে ভেসে কাঁদতে লাগলো। আলিয়া বেগম মেয়ের চোখ মুছে দিয়ে বললেন, আম্মু, এসে গিয়েছি তো, এভাবে কেউ কাঁদে নাকি? হায়াত এবার শব্দ করে কেঁদে উঠল। এতদিন পর তুমি কেন এলে? আমাকে কি একটু ভালোবাসো না? আলিয়া বেগম শান্ত স্বরে বললেন, আফরা, এত বাচ্চামি করতে নেই মা। বাড়িতে অনেক কাজ ছিল, কি করব বলো? হায়াত চোখ মুছে বাইরের দিকে তাকাতেই দেখলো, তখনই দেখতে পেল রাব্বির হাতে দুটো ব্যাগ। ছুটে গিয়ে ভাইকে জড়িয়ে ধরলো। রাব্বি মিষ্টি হেসে পকেট থেকে 5টা ডার্ক চকলেট বের করে বোনকে দিল। হায়াত মুচকি হেসে বলল, এত চকলেট এনেছিস কেন? দুটো আনলেই তো হতো। রাব্বি হায়াতের হাত থেকে একটা চকলেট নিয়ে আরবির কাছে এগিয়ে গেল। আরবি মিষ্টি হেসে রাব্বিকে আদর করলো। রাব্বি হাতে থাকা চকলেটটা আরবিকে দিয়ে বলল, আমি জানি আমার আরও আপু চকলেট খায়, তাই আরও আপুর জন্য এনেছি। আপা, তুই একা খাবি না, দুলা ভাইকেও দিবি, মনে যেন থাকে। দুই ভাই বোনের খুনসুটির মাঝে আরবের বাবা মাও ভেতরে প্রবেশ করলো। সকালে কুশল বিনিময় করে মিসেস অরোরা সবাইকে খেতে বসালেন। হায়াত ও আরবি খাবার পরিবেশন করে নিজেরাও খেতে বসলো। সকালে খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে কিছুক্ষণ গল্প করলেন। সন্ধ্যায় সবাই চলে গেলেন। হায়াত তার মাকে থাকতে বলেও মা থাকলেন না। আর কি করার, হায়াত একটু উদাসীন হয়ে তার মাকে বিদায় জানালো। রাত প্রায় 10টা, চারিদিকে নীরবতা বিরাজ করছে। বাইরে হালকা ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। হায়াত মৃদু পায়ে বেলকনিতে প্রবেশ করলো। দোলনায় বসে ক্লিওকে কোলে নিয়ে বসে রইল। খানিকক্ষণ পরই গাড়ির শব্দ শোনা গেল। হায়াত উঠে দরজার সামনে দাঁড়ালো। আদিবের হাতে চাবি ঘুরাতে ঘুরাতে দরজায় নক করলো। হায়াত দরজা খুলে দিতেই আদিব অবাক হয়ে তাকিয়ে রইল। বউ, তোমাকে একদম নতুন বউয়ের মতো লাগছে। উফ, চোখ সরানোই যাচ্ছে না। এই বলেই আদিব ভেতরে এসে হায়াতকে কোলে তুলে নিয়ে দরজা লাগিয়ে দিল। ডিভানের ওপর বসিয়ে দিয়ে শরীরের আঁচল ফেলে গলায় মুখ গুজে দিল। হায়াত মিষ্টি করে হেসে আদিবের গলা জড়িয়ে ধরল। অন্যদিকে রুমে বসে শাড়ির পিনগুলো একে একে খুলছিল আরবি। এমন সময় দরজা খুলে ভেতরে প্রবেশ করলো আসিফ। আরবিকে এভাবে দেখে খানিক থমকে গেল, মাথা নিচু করে নিল। আরবি তাড়াতাড়ি শরীরে আঁচল বুকে গুজে নিল। লজ্জায় মাটি ফা করে ভেতরে ঢুকে যাওয়ার মতো অবস্থা বেচারার। আসিফ পিছন থেকে ঘুরে তখন দাঁড়িয়ে আছে। আরবি আলমারি থেকে একটা জামা নিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল। ঠিক তখনই আসিফ ডেকে উঠল, এদিকে আসো। আরও মৃদু পায়ে আরবি আসিফের সামনে এসে দাঁড়ালো। আসিফ আরবিকে ইশারা করে দরজা লাগাতে বলল। মৃদু পায়ে দরজা বন্ধ করে সামনে এসে দাঁড়ালো আরবি। আসিফ হালকা গলা খাকারি দিয়ে বলল, শার্টের বোতামগুলো খুলে দেন ম্যাডাম। আরবি কোনো কথা না বাড়িয়ে এক হাতে শাড়ির আঁচল বুকে জড়িয়ে অন্য হাত দিয়ে শার্টের বোতামগুলো খুলতে লাগলো। 1 মিনিট পর আসিফ ধীরে ধীরে আরবির কোমরে হাত রাখলো। হালকা কেঁপে উঠল আরবি, লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। আসিফ বাঁকা হেসে আরবিকে বুকের সাথে মিশিয়ে নিল। দুই হাত পিছনে চেপে ধরতেই বুকের আঁচল থপ করে ফ্লোরে পড়ে গেল। আসিফ তার তর্জনী আঙুল দিয়ে কপাল থেকে গলা অবধি স্লাইড করতে লাগলো। এরপরে আস্তে আস্তে গলার 5 আঙুল নিচে হাত চলে যেতেই আরবি বড় বড় চোখ করে তাকালো। আসিফ মুচকি হেসে আরবির দিকে ঝুঁকে যেতেই আরবি বেলকনির দিকে ছুটে গেল। আসিফ চুলে হাত চালাতে চালাতে আরবির পেছন পেছন গেল। আরবি তখন বেলকনির এক পাশ থেকে শাড়ি ঠিক করে আঁচলটা বুকে দিচ্ছিল। তখনই আসিফ এসে আরবিকে দেওয়ালের সাথে আটকিয়ে ফেলল। চোখের ঘন পাপড়ি জোড়া কাঁপছে তার। আরবি আস্তে করে কপালে একটা টোকা মারল। আস্তে আস্তে ওষ্ঠ এগিয়ে কপালে চুমু খেলো। আরবি বিস্ময় চোখে তাকালো আসিফের দিকে। আসিফ আরবিকে আরেকটু চমকিয়ে দিতে চুলের মুঠি ধরে ওষ্ঠে নিজের ওষ্ঠ পুড়ে দিল। জোরে জোরে ঠোঁটের স্বাদ নিতে লাগলো। আরবি যেন শ্বাস নিতে ভুলে গেছে। পুরো 15 মিনিট পরে ঠোঁট ছেড়ে দিতেই আরুর কপালে মাথা ঠেকে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো আসিফ। আরবি যেন শ্বাস নিতে ভুলে গেছে। আসিফ ব্যাপারটা লক্ষ্য করে এক ধমক দিয়ে বলল, নিঃশ্বাস নেও বেয়াদব, এইবার রেসপন্স না করলে মাইর দিব। এরপর আবারও শুরু হলো ওষ্ঠের স্বাদ নেওয়া। এইবার যেন আরবি কি করবে বুঝতে না পেরে ভয়ে আসিফের সাথে তালে তাল মিলাইতে থাকলো। সকাল 7টা বেজে 40 মিনিট। হায়াত আর আরবি রেডি হয়ে নিচে আসলো।
হায়াত লক্ষ্য করলো আরবির গলায় কেমন যেন একটা লাল দাগ। চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো, আরু তুই না বলেছিলি তোর আর ভাইয়ার মাঝে কিছুই চলছে না, তাহলে তোর গলায় এটা কিসের দাগ? আরবি একটু নড়ে চড়ে উঠলো, আদু আদু করে বলল, না মানে মানে কাল রাতে। আর কিছু বলার আগেই মিসেস অরোরা আর মিসেস সুফিয়া ড্রয়িং রুমে এলেন। আরবি আর হায়াতকে খেতে নিয়ে গেলেন। তারপর খেতে খেতে হায়াতকে সব বলল আরবি। হায়াত তো সবটা শুনে খুশিতে গদগদ হয়ে উঠল। কলেজে আজ এক্সামের রুটিন দেবে। একটা ক্লাস শেষে হায়াত আর আরবি দুজনেই রুটিন দেখছিল। ঠিক তখনই ক্লাসে প্রবেশ করলো আদিব। দীর্ঘদিন যাবৎ পরে আসায় খুরশেদ স্যার আদিবের সাথে কুশল বিনিময় করলেন। তারপর ঠিক হলো আজকের লাস্ট ক্লাসটা আদিব নেবে। ক্লাস শেষে 10 মিনিট ব্রেক দিতেই হায়াত আর আরবি মাঠে গেল। কিছু খাবার কিনে নিল সঙ্গে করে। বাইরে তখন প্রচণ্ড রোদ। হায়াতের হঠাৎ করে মাথা ঘুরতে শুরু করলো। আরবিকে বলল, আরও পানি খাবো প্লিজ, আমার মাথাটা কেমন যেন লাগছে। আরবি দেরি না করে পাশের স্টল থেকে একটা ঠান্ডা পানির বোতল আনলো। হায়াত কিছুটা পানি খেয়ে মাথায় ঢেলে নিল। এমন সময় একজন মেয়ে এসে বলল, আদিব স্যার তোমাদের ডেকেছে আপু। হায়াত আরবির সাহায্যে উঠে দাঁড়ালো। তারপর দুজন অফিস রুমের দিকে পা বাড়ালো। আরবি আনমনে বকবক করে যাচ্ছিল। ঠিক তখনই হায়াত মাথা ঘুরে পড়ে গেল। আরবি ভয়ে চিৎকার করে উঠল। কলেজের সকলে মাঠের বাম পাশে ছুটে এলো। কয়েকজন গিয়ে আদিবকে জানালো হায়াতের কথা। এদিকে আদিব তখন স্যারদের সাথে কথা বলছিল। এমন সময় জাকিয়া সুমনা নামে দুটো মেয়ে ছুটে এসে জানালো হায়াতের অসুস্থ হওয়ার কথা। আদিব দৌড়ে আসলো মাঠে। হায়াত এভাবে পড়ে থাকতে দেখে ভেতরে কেমন মোচড় দিয়ে উঠল। কিছু না ভেবে হায়াতকে কোলে তুলে নিল। আরবি পেছন পেছন গেল। গাড়িতে শুয়ে দিয়ে আরবিকে পাশে বসতে বলল। আর আদিব ড্রাইভ করতে লাগলো। একটু পর পরই লুকিং গ্লাসের দিকে তাকাতে লাগলো। আরবি আশ্বাস দিয়ে বলল, ভাইয়া কোনো চিন্তা করবেন না, হায়াতের কিচ্ছু হবে না। আদিব চিন্তিত স্বরে বলল, আরও হায়াত তো নিয়ম মতো ওষুধ খায়, তাহলে এমন হলো কেন? আর গাধাটাকে কে বলেছিল এই রোদের মধ্যে ঘাসে গিয়ে বসতে? ভাইয়া আসলে অনেক দিন পর এলাম, এর জন্য বসেছিলাম। আমার একদম খেয়াল ছিল না হায়াতের যে এমন সমস্যা হবে। আদিব আর কিছু বলল না, তাড়াতাড়ি গাড়ি চালাতে থাকলো। প্রায় 20 মিনিট পর গাড়িটি এসে থামলো সুপার হসপিটালের সামনে। হায়াতকে কোলে করেই ভেতরে নিয়ে গেল আদিব। একটু পরে সে কয়েকজন মিলে হায়াতকে ভেতরে নিয়ে গেল। গাড়িটি এসে থামলো সুপার হসপিটালের সামনে। তাড়াহুড়ো করে আদিব কোলে তুলে নিল হায়াতকে। দ্রুত ভেতরে নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ডাক্তাররা হায়াতকে ওয়ার্ডে নিলেন। চারপাশে অস্থিরতার ছাপ স্পষ্ট হয়ে উঠল। প্রায় 40 মিনিট পর এক নার্স এসে নরম গলায় জানালেন, পেশেন্টের জ্ঞান ফিরেছে। খবর শুনে আদিব ছুটে গেল ভেতরে। নিভু নিভু চোখে হায়াত তাকালো তার দিকে। সেই মুহূর্তে এক নার্স এগিয়ে এসে বলল, ডক্টর লিয়ার কেবিনে আপনাকে যেতে হবে। আরবি তখন হায়াতের পাশে বসে রইল। আর আদিব ধীরে ধীরে পা ফেলে ডাক্তারের কেবিনে প্রবেশ করলো। ডক্টর লিয়া তাকে ইশারায় বসতে বললেন, আপনি তার হাজব্যান্ড? জি ডাক্তার, আমার স্ত্রীর কিছু হয়নি তো। ডক্টর লিয়া টেবিল থেকে কয়েকটি আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট এগিয়ে দিলেন। বিস্ময়ে স্থির হয়ে গেল আদিব। ডাক্তার মুচকি হেসে বললেন, অভিনন্দন, আপনি বাবা হতে চলেছেন। আপনার স্ত্রী 3 মাসের প্রেগনেন্ট। শুনে যেন স্তব্ধ হয়ে গেল আদিব। অবিশ্বাস ভরা চোখে কিছুটা নড়ে বসল সে। কিন্তু হায়াতকে দেখে তো একেবারেই মনে হয় না। ডক্টর লিয়া শান্ত গলায় বললেন, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এমনটাই হয়। আর একটি সুখবর আছে, আপনারা টুইন বেবির প্যারেন্টস হতে চলেছেন। তবে খুব যত্নে রাখতে হবে। এতটুকু শরীরে দুটো জীবন বেড়ে ওঠা সহজ নয়। কোনো কাজ যাতে না করে সেটা খেয়াল রাখবেন। কাগজে ভরা আলট্রা রিপোর্ট আর প্রেসক্রিপশন হাতে নিয়ে নুয়ে পড়া পায়ে কেবিন থেকে বেরিয়ে এলো আদিব। হায়াত তখন আরবির সাথে শুয়ে শুয়ে গল্প করছিল। এমন সময় আদিব কেবিনে ঢুকলো। আদিবকে এমন গম্ভীর দেখে আরবি এবং হায়াত দুজনই অস্থির হয়ে উঠল। হায়াত উঠে হালকা বসলো। আদিবের হাতের দিকে তাকিয়ে একটু চিন্তিত হয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? রিপোর্ট কি খারাপ এসেছে? আদিব হায়াতের পাশে বসে কপালে একটা চুমু খেলো। তুমি 3 মাসের অন্তঃসত্ত্বা, আমরা মা বাবা হব জান। আমাদের খুব শীঘ্রই টুইন বেবির আগমন ঘটবে। হায়াত যেন কথা বলতে ভুলে গেল। আদিব আরও কিছু বলার আগে আরবি খুশিতে লাফিয়ে উঠল। আর হায়াত সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো।